তারপরে স্যার 2 নম্বর তাহলে স্যার স্পুটাম এক্সামিনেশন স্যার। হ্যাঁ, স্পুটাম ফর স্যার কি করবা? স্যার স্পুটাম ফর এএফবি এন্ড গ্রাম স্টেনিং। গ্রাম স্টেনিং এর সাথে আর কি কিছু? আর সাথে জিন এক্সপার্টও করতে পারি স্যার। আর কিছু? আর গ্রাম স্টেনিং একটা জিনিস, যখন আমরা গ্রাম স্টেনিং পাঠাই সাথে সাথে তো কমনলি আরেকটা মুখস্থ চলে আসে একটা অর্গানিজম দেখার জন্য। মনে করো তুমি সিডোমোনাস আছে কিনা দেখতে চাচ্ছ, কালচার এন্ড সেনসিটিভিটি। হ্যাঁ জি স্যার, কালচার এন্ড সেনসিটিভিটি। হ্যাঁ, সিএস কালচার সেনসিটিভিটি। তাহলে স্পুটাম প্যানেলটা থেকে যদি তুমি একটা সাজাও যে স্পুটাম এফবি, জিন এক্সপার্ট, গ্রাম স্টেনিং, সিএস, আর যদি আর খুঁজে না পাও স্পুটাম পরে দুই ভাগ করতে পারো। আজ স্পুটামই আমি একটা নিলাম, এইচআরসিটি অফ চেস্ট করলা, দুইটা হলো। আর কি করবা? আর স্যার একটা সিবিসি উইথ এসআর করলাম। হ্যাঁ, সিবিসি উইথ এসআর। সিবিসি এসআর, হ্যাঁ। তারপর আর করতে পারি স্যার আর কি স্যার হচ্ছে স্যার চেস্ট টেস্ট লেটার ভিউ করা লাগতে পারে স্যার, যেখানে ক্লিয়ারলি বোঝার জন্য। লাগবে না, তুমি যেখানে এইচআরসিটি করে ফেলছো সেখানে ল্যাটারাল ভিউ তো প্রয়োজন নাই, তাই না? এইচআরসিটি তো অনেক ইনফরমেশন, সব ল্যাটারাল ভিউ থেকে আরো অনেক বেশি ইনফরমেশন পেয়ে গেছে। যেখানে সিটি করে ফেলবো সেখানে আমি কখনোই আর এক্সরে করব না বা ল্যাটারাল ভিউ করব না। এক পেশেন্ট যদি কেউ সিটি নিয়ে তোমার কাছে আসে, তুমি যদি তাকে বলো যে একটা এক্সরেটা করে নিয়ে আসেন, তাহলে ব্যাপারটা কেমন দেখাবে না? আচ্ছা, এই শারমিন সুলতানা আছো? নাই মনে হয় না, শারমিন সুলতানা। আচ্ছা, আর কি এবার ফেজ বি থেকে একজন বলো, আর কি করতে চাও? স্যার এটা এমটি করা যায় স্যার। এমটি আচ্ছা, এমটির চেয়ে আরো গুরুত্বপূর্ণ কোন টেস্ট? সেরাম ইমিউনোগ্লোবিউলিন লেভেল করতে পারি। তারপর এক্সরে পিএনএস করা যেতে পারে স্যার। এক্সরে পিএনএস কার্টাগেনাস সিনড্রোম দেখার জন্য করা যেতে পারে স্যার। এক্সরে পিএনএস। আচ্ছা, হ্যাঁ, পিএনএস মনে করো যে এক্সরে পিএনএস বা আইজিই লেভেল, লাং ফাংশন টেস্ট, সেরাম আইজিই করতে পারি। এখন তুমি যদি এই যে এক্স কার্টাগেনার অথবা হাইপোগামা গ্লোবিনুরিয়া ওটা করতে পারো, কিন্তু যদি ইউনিল্যাটারাল হয়, এগুলি হওয়ার চান্স কতটুকু? এটা যে ইউনিল্যাটারাল আমরা কিন্তু শিওর না, যদিও হয়তো এমন হতে পারে যে এইচএসসিটি করলে বাইল্যাটারাল পেতেও পারি, কিন্তু আমরা ধরে নিই যে এটা এইচএসসিটি তো ইউনিল্যাটারাল। রাইটে তো একদম মার্জিনের সাথে একটু দুই একটা রিং রিং আছে মনে হচ্ছে, মানে ইউনিল্যাটারাল তো ঠিক লাগছে না। রাইট সাইডে কি আছে মনে হয়? তার অল্প একদম মার্জিনের সাথে একটু আছে স্যার। কোন জায়গায়? এখানে? এই যে হ্যাঁ জি স্যার, আরেকটু উপরে, এই যে হ্যাঁ আরেকটু উপরেও আছে, এই যে হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এখানে না, তার নিচেও আছে, এই যে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটাতে, তাই না? হ্যাঁ 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 জি স্যার, একটু আছে এইটা, ঠিক আছে। তাহলে বাইল্যাটারাল হলে এটা ঠিক আছে, ওটা খেয়াল করা হয় নাই যে এই জায়গাতে তোমার রিং শ্যাডো আছে, এইখানে তোমার সিস্টিক ব্রঙ্কিয়েক্টিসিস, আর এইখানে তোমার হলো যে এই যে আমরা যে নরমাল যে ব্রঙ্কিয়েক্টিসিস বলি। হ্যাঁ খালেদ, তুমি কি বলতেছিলা? স্যার একটা ব্রঙ্কোস্কোপি করতে চাই স্যার, কারণ অবস্ট্রাকশন যদি থাকে। হ্যাঁ সেটাই শুনতে চাচ্ছিলাম স্যার, এটা তো লাগবে স্যার, ব্রঙ্কিয়েক্টিসিসটা লাগবে, ব্রঙ্কোস্কোপিটা লাগবে। এই হ্যাঁ না? হ্যাঁ শুনতে পাচ্ছি আউনিল ভাই। আচ্ছা, এইটাকেও আমরা তোমার প্যাথোলজি ধরতে চাচ্ছি, তুমি যদি রায় দাও আর কি, পক্ষে রায় না দিলে এটা আসলে হতে পারে, আবার এটা এন্ড অন ভিউ হয় ব্লাড ইয়ার, মানে ব্রঙ্কাসের যেই ব্রঙ্কাস গুলো খুব প্রক্সিমাল থাকে সেগুলোতে এন্ড অন ভিউতে দেখা যায় নরমাল ব্রঙ্কাসে। এজন্য একদম হাইলামের কাছে যে ব্রঙ্কাস, সেটা নরমাল ব্রঙ্কাসও দেখা যায় অনেক সময় এরকম, কারণ ডায়ামিটার বেশি থাকে তো ওখানে। আচ্ছা
ম্যাডাম এর একটু উপরে একটু নিচে তো আরো দুই হ্যাঁ একটা হ্যাঁ ছোট ছোট রিং মনে হচ্ছে, স্পেশালি নিচে নিচে আর একটু মনে হচ্ছে দুই একটা রিং আছে। ও আচ্ছা এই জায়গাগুলো তো ক্লিয়ার না। আসলে হ্যাঁ তোমার এই হ্যাঁ সিটি ওইখানে সেন্স মানে আসলে আর কি ওই যে কোশ্চেন করছি ম্যাডাম যে একটু আছে কিনা। হ্যাঁ ওইখানে আসলে মানে বলাটা একটু মুশকিল। বাম দিকে যেমন খুব ডেফিনিট, আর বাম দিকে তো আছেই। ব্রঙ্কিয়েক্টিসিস এর রিং শ্যাডো কি তোমার রিংটা তো ওয়ালটা ঠিক থাকে, হ্যাঁ ওইখানে দেখো কোনো ওয়াল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে ট্রান্সলুসেন্ট গোল গোল এরিয়া, তাই না? হতে পারে, হতে পারে না তা না, সিটি করলে এটা বোঝা যাবে আসলে, এইচএসসিটি এক্স-রে করলে তে অত মানে বেশি এইচএসসিটি করলে এভিডেন্স তা নাই। আমরা আরো হ্যাঁ থাকতে কনফার্ম হয়ে পারে, যাব যে কারণ এটা কি এই আসলে নরমাল যে এন্ডন হ্যাঁ ভিউটা তোমার সেটাই, আনস্ট্রং এ কইরো খুব সুন্দরভাবে সেন্ট্রাল পজিশন দেয়া আছে। ব্রঙ্কিয়েক্টিসিসও থাকতে পারে, তাই না? সেন্ট্রালি তো থাকে অনেক সময়, তবে হ্যাঁ, এত সেন্ট্রাল বেশি ব্রঙ্কিয়েক্টিসিস প্রমিনেন্ট থাকে, মনে হচ্ছে না। এবিপিএ যদি হয়, আমরা তো আর হিস্ট্রি নেই, তবে সেন্ট্রাল ব্রঙ্কিয়েক্টিসিস এবিপি এর জন্য যেটা হতে সেটা আবার পারে, বাইলেটারাল হবে এবং মোটামুটি সিমেট্রিক্যাল হয় আর কি। কারণ ওই হাইলার রিজিয়নটা ক্লিয়ার না, ওখানে থাকতে পারে আর কি রিং শ্যাডো। এটাই ম্যাডাম বলতেছি যে ওই এরিয়াটা অনেকখানি জায়গা জুড়ে একটুখানি মানে মনে হচ্ছে যে কিছু আছে। এখন যদি এটা তোমার ধরো এইচআরসিটি দেয়া আছে, আমরা শিওর যে দিস ইজ ইউনিলেটারাল, তাহলে কিন্তু ব্রঙ্কোস্কোপি মাস্ট, যে খালেদ যেটা বললো। জি স্যার। কারণ ইউনিলেটারাল ব্রঙ্কিয়েক্টিসিস মানে দেয়ার মানে দেয়ার ইজ এ চান্স দ্যাট দ্য চান্স অফ ফরেন বডি অর অ্যাডেনোমা অর এনি সর্ট অফ অবস্ট্রাকশন, সেই অবস্ট্রাকশনটা তোমার ডায়াগনোসিসও হবে, রিলিভও হবে ইফ ইট ইজ ইউনিলেটারাল। আর যদি বাইলেটারাল হয় তখন কিন্তু তোমার ওই ব্যাপারগুলি আবার চলে আসবে, সিস্টেমিক যে কজগুলি, যেমন কার্টেগেনার সিনড্রোম, হাইপোগামাগ্লোবিনুরিয়া। এটা ইউনিল্যাটারাল হলে তুমি ওই দিকে প্রথমে যাবা না, মানে ওই তোমার ইমিউনোগ্লোবুলিন যেগুলি বাইল্যাটারাল হয়। আবার যদি বাইল্যাটারাল হয় তখন আবার ব্রঙ্কিয়েক্টিসিসটার দিকে যাওয়ার দরকার নেই প্রথম দিকে, কারণ আমি যদি একদম ক্লিয়ার কাট এবং আমি যদি শিওর হই যে দিস ইজ বাইল্যাটারাল ব্রঙ্কিয়েক্টিসিস, তাহলে ফরেন বডি দিয়ে বাইল্যাটারাল অথবা একটা অ্যাডেনোমা দিয়ে বাইল্যাটারাল হওয়ার চান্স কম। মানে একই সঙ্গে দুই ফরেন বডি দুই লাঙে গিয়ে আটকায় গিয়ে ব্রঙ্কিয়েক্টিসিস করে ফেলবে লং টার্ম, ওটার চান্স কম, যদিও অসম্ভব বলে কিছু নাই। সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে যে সিস্টেমিক কোনো কারণ কিনা। সিস্টেমিক কারণের মধ্যে তোমার কার্টেগেনার সিনড্রোম আসবে, গামা গ্লোবুলিন লেভেল লোয়ার কিনা সেটা আসবে, সিস্টিক ফাইব্রোসিস আসবে। তখন তোমার আবার আরেকটা উইন্ডো খুলে দিল, সেটার জন্য তোমার আরো অনেক ইনভেস্টিগেশন আছে। তখন মনে হবে যে না, আমাকে কেন 4টে ইনভেস্টিগেশন দিল, আরো বেশি কেন দিল না। হ্যাঁ, আবার ইউনিল্যাটারাল হলে আবার ওইগুলি না বলাটাই তোমার ভালো। ইউনিল্যাটারাল হলে ব্রঙ্কোস্কোপি মাস্ট, বলতেই হবে। এবং তোমাকে যদি বলা হয় যে ইউনিল্যাটারাল ব্রঙ্কিয়েক্টিসিস, এইচআরসিটি টেস্ট এবং ব্রঙ্কোস্কোপি দুইটার মধ্যে একটা তোমাকে বেছে নিতে হবে। আইডিয়ালি তো আমরা হয়তো 1 বাই 1 দুইটাই করব, তাহলে আমি কোনটা নিব? এখন তো ওই শারমিন সুলতানাকে দেখা যাচ্ছে। শারমিন সুলতানা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোমাকে আমরা ডাকবো ফেজ ওয়াই, ফেজ এ, ফেজ বি, ফেজ ওয়াই, ঠিক আছে? আচ্ছা, তো তুমি বলো, এই যে ইউনিল্যাটারাল মানে ব্রঙ্কিয়েক্টিসিস, আমরা যদি একটা চয়েস দেয় আমাদেরকে, আইদার এইচআরসিটি অথবা ব্রঙ্কোস্কোপি, তুমি তাহলে কোনটা করবা? জি তো স্যার। নেটওয়ার্ক সমস্যা করতেছে না? স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলেন তো স্যার, কোশ্চেনটা আমি হলো, মাত্র জয়েন করলাম তো। হ্যাঁ, ইউনিল্যাটারাল ব্রঙ্কিয়েক্টিসিস আমরা তাকে তোমাকে সুযোগ দেওয়া হলো, হয় তুমি এইচআরসিটি টেস্ট করবা অথবা তুমি ব্রঙ্কোস্কোপি করবা, তাহলে তুমি কোনটা বেছে নিবা? স্যার আমি ব্রঙ্কোস্কোপিটা করতে চাচ্ছি ইউনিল্যাটারাল হলে। হ্যাঁ, ইউনিল্যাটারাল হলে আমরা ব্রঙ্কোস্কোপিটা বেছে নিব, এই জন্য যে আন্ডারলাইং কোনো ফরেন বডি, কোনো জি স্যার, অবস্ট্রাকশন বা লোকাল কোনো কোনো কিছু কজ আছে কিনা, কোনো কজ আছে কিনা, লোকাল কজ। জি আর স্যার। বাইল্যাটারাল হলে লোকাল কজ হওয়াটা আনলাইকলি, দুই দিকেই ইয়েস স্যার। দুইটা লোকাল কজ হবে, সেটা একটু আনলাইকলি হবে। আচ্ছা, তাহলে সাইফুর, তুমি বলো 4 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার এই পেশেন্টের স্যার হচ্ছে পোস্টুরাল ড্রেনেজ করতে হবে স্যার। নাম্বার 1 যদি ইয়ে থাকে, পোস্টুরাল ড্রেনেজ করতে হবে, চেস্ট ফিজিওথেরাপি,
স্যার অ্যান্টিবায়োটিক থেরাপি, আচ্ছা, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট তো তুমি ওই চেস্ট ফিজিওথেরাপির আন্ডারই আসলে পোস্চুরাল ড্রেনেজটা আসবে। চেস্ট ফিজিওথেরাপি, পোস্চুরাল ড্রেনেজ, এটাকে তুমি একটা পয়েন্ট রাখো। আর তারপর জি স্যার। স্যার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব স্যার, ইনফেকশন মানে অ্যান্টিবায়োটিক একটা, Control. তাহলে একটা গেল তোমার চেস্ট ফিজিওথেরাপি, আরেকটা গেল অ্যান্টিবায়োটিক। তারপর স্যার হচ্ছে স্যার ব্রোঙ্কোডাইলেটর সিম্পটোমেটিক ইমপ্রুভমেন্টের জন্য ইমিউকোলাইটিক বা ব্রোঙ্কোডাইলেটর যদি প্রয়োজন হয়। ব্রঙ্কোডাইলেটর, ওই মিউকুলেট বলার দরকার নেই, ইউসে ব্রঙ্কোডাইলেটর, এটা ব্রঙ্কোডাইলেটর থেরাপি লাগবে। তাহলে একটা গেলে স্যার আর যদি স্যার লাস্টে যদি এক্সটেন্সিভ হয় স্যার লোবেক্টমি করা যায় অনেক সময়, মানে ইন কেস। এই পেশেন্টের করা যাবে, যদি ইউনিল্যাটারাল হয় করা যাবে, তাই না? আর জি স্যার, জি বাইল্যাটারাল স্যার। হলে তখন, বাইল্যাটারাল হলেও এখন করে ফেলে সাধারণত। ইউনিল্যাটারাল হলেই কি আমরা সার্জারি করব, নাকি এর মধ্যে আবার একটু ফ্যাক্টর আছে? ফেজ বি থেকে একজন বলো দেখি, একটা পেশেন্টের লোকালাইজড ব্রঙ্কিটিসিস, তাকে কি আমরা অপারেশন করে ফেলবো, নাকি এখানে কোনো শর্ত প্রযোজ্য আছে? না স্যার, সরাসরি করবো না তো স্যার। যদি স্যার কোনো লোবের ভিতরে যদি স্যার কনফাইন থাকে তাহলেই হবে স্যার। হ্যাঁ, কনফাইন আছে মনে করো, কিন্তু হি ইজ স্টেবল উইথ ট্রিটমেন্ট, তাহলে করবো কিনা? স্যার স্টেবল হলে তো ইন্ডিকেশন, যদি ওরকম যদি কন্ট্রোল থাকে তখন তো স্যার করবো না। যদি ওরকম কোনো ম্যাসিভ হিমোপ্টাইসিস বা মানে কমপ্লিকেশন বেশি থাকে বা বারবার হতে এক্সাজারবেশন হয়, ও ধরনের কিছু থাকে, তারপর কনফাইন থাকে, তখন স্যার তখন আমরা করব। তাহলে তার মানে এখানে একটা শর্ত প্রযোজ্য আছে যে লোকালাইজড ব্রঙ্কিটিসিস নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট, তখন আমরা সার্জারি করব। এখন হয়তো আমরা করে ফেলি সেটাই না, কিন্তু বইয়ের পরীক্ষায় তোমাকে বইয়ের মতো করে বলতে হবে যে লোকালাইজড স্যার ব্রঙ্কিটিসিস। সার্জারিতে একটা কথা বলতে স্যার, যে লোকালাইজ হলেও যদি একদিকে থাকে, হিমোসিস নাও থাকে, তাহলে সোর্স অফ ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য বলতো যে করা যায় স্যার। একটু আবার বইটা দেখো, আগের বইয়ে আর লেখা ছিল। বললো যে বইতে নাই স্যার, বইতে নাই স্যার, না বলতো তাই সেটা বলছি আর স্যার। তো বললো কন্ট্রোলে আছে সবকিছু, তার সে সিম্পটোমেটিক না তেমন, হ্যাঁ, মানে সেক্ষেত্রে তো আর সবসময় কন্ট্রোলে থাকে যে উইথ দ্য অ্যাবভ ট্রিটমেন্ট, আমি চেস্ট ফিজিওথেরাপি দিলাম 1 নাম্বার, 2 নাম্বার ব্রঙ্কোডাইলেটর, 3 নাম্বার অ্যান্টিবায়োটিক, এইভাবে যদি সে দেখো স্টেবল থাকে, তখন কিন্তু সার্জারির ইন্ডিকেশন নেই। মানে লোকালাইজড ব্রঙ্কিটিসিস নট রেসপন্ডিং টু মেডিকেল ট্রিটমেন্ট ইজ ইন্ডিকেশন অফ সার্জারি। তাহলে এটা যেহেতু বইয়ে ওইভাবে লেখা আছে, তুমি ওইভাবেই বলবা। হয়তো আমরা প্র্যাকটিস করতে পারি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু পরীক্ষায় তোমাকে বইয়ের মতো করে বলতে হবে। তাহলে 4টা প্রিন্সিপাল অফ, যখন তোমার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলবে, তখন কিন্তু এই যে এইভাবেই বলতে হবে যে ফিজিওথেরাপি, অ্যান্টিবায়োটিক, ব্রঙ্কোডাইলেটর, সার্জারি। আর যদি 5টা প্রিন্সিপাল বলতো, তাহলে আমরা বলতে পারতাম স্টেরয়েড, অনেক সময় স্টেরয়েডও দিতে হয়, তাই না? ভ্যাকসিনেশন কিছু বলা যাবে নাকি? 6টা, তখন বলতে পারতাম যে ম্যানেজমেন্ট অফ এক্সাজারবেশন, সেটাও প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। যখন এক্সাজারবেশন হবে, তখন তোমাকে আলাদাভাবে একটু ম্যানেজ করতে হবে। স্যার এখানে আমরা হাইড্রোনিউমোথোরাক্সের জন্য কিছু করব না স্যার? হাইড্রোথোরাক্স এটা মানে এত ছোট, এটা এমনি রিজলভ হয়ে যাবে, এটাকে আর টিউব দিতে যাওয়ার দরকার নেই। ওই তুমি যে ডায়াগনোসিস করতে পারছো, এটাই তোমার হয়ে যাবে। হ্যাঁ, তুমি কিছু বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। বলো সাইফুল। স্যার হচ্ছে ওই মানে ব্রঙ্কিটিসিস স্যার এমনি তো ব্রঙ্কাস গুলো স্যার ডায়ালেটেড থাকে, তো আমি এখানে আবার কেন ব্রঙ্কিওডাইলেটর দিচ্ছি স্যার? মানে আমার মানে কেন স্যার মানে এটা হলো যে তোমার এই ডাইলেটেশনটা হলো যে ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিউল, এই ডাইলেটেশনের কাজ হয়, এই ডাইলেটেশন বড় আরো ক্ষতি করতেছে, তার আরো এয়ার ট্র্যাপিং হচ্ছে ওখানে, বুঝছো? এটা আরো এয়ার ট্র্যাপিং হচ্ছে, তো ওই ডাইলেটেশনে আমার কোনো লাভ হচ্ছে না। বাট ইনকি সিক্রেশন কমানো, তারপরে ব্রঙ্কাল ডাইলেটেশন আমরা যদি প্রক্সিমালি করতে পারি, তাহলে পেশেন্ট একটু রিলিফ পাবে। এই ডাইলেটেশনের আগে একটা অ্যাডজেক্টিভ শব্দ ব্যবহার করা আছে, কি সেটা বলো তো? ব্রঙ্কিটিসিস ডিস্টাল টু টার্মিনাল ব্রঙ্কিয়াল হচ্ছে না, এই যে এই ডাইলেটেশন, তার আগে কি বলা হয়েছে? দুইটা আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করা আছে, মানে এটার ডেফিনেশনে তুমি বললে যে এটা তো ডাইলেট আছে, তাই না? তাহলে তো পেশেন্টের জন্য ব্রঙ্কিটিসিস হওয়া ভালো, তাই বুঝাচ্ছো যে এটা তো ডাইলেটেড, তাই না? না আমি সেটা বলি না, মানে আচ্ছা হতে পারে। হ্যাঁ, তাহলে কেন এরপরও ব্রঙ্কোডাইলেটর দিতে হয়? এবারে ব্রঙ্কিটিসিস যে আমরা বলি, এটা হলো ফিক্সড এন্ড অ্যাবনরমাল ডাইলেটেশন, তাই না? জি ম্যাডাম, জি জি। অ্যাবনরমাল একটা তোমার নরমাল এবং পার্মানেন্ট, তাই না? পার্মানেন্ট ডাইলেটেশন। জি স্যার, জি স্যার।
হ্যাঁ হ্যাঁ না ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলো, আমরা যে ম্যানেজমেন্টটা না আলোচনা করলাম। ও তো বলছে এখন তুমি এই চারটা কিভাবে লিখবে একটু হেডিং সহ সুন্দর করে বলো, যে কোন চারটা লিখবে, 1 2 করে করে বলো। হ্যাঁ হ্যাঁ 1 2 করে করে বলো। স্যার ফার্স্টে 1 নাম্বার কি বলবা বলো। স্যার ম্যাডাম ফার্স্টে হচ্ছে চেস্ট ফিজিওথেরাপি বলবো। চেস্ট ফিজিওথেরাপি এন্ড পস্চুরাল ড্রেনেজ এভাবে বলবা। হ্যাঁ 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 হ্যাঁ, বা পস্চুরাল ড্রেনেজ এন্ড ফিজিওথেরাপি। হ্যাঁ, এই দুইটা একসাথেই সবসময় হাত ধরাধরি করে চলে এই দুইটা। জি ম্যাডাম। তারপরে 2 নাম্বার সেকেন্ড হচ্ছে ইনফেকশন কন্ট্রোলের জন্য অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তোমার এই ইয়াতে তো আর ইনফেকশন কন্ট্রোলের জন্য কথা না বললেও হবে, এখানে অ্যান্টিবায়োটিক থেরাপি বিভিন্ন রকমের হয়, তো তুমি বলবে অ্যান্টিবায়োটিক থেরাপি। শুধু অ্যান্টিবায়োটিক লিখে দিয়ে আসবা। আর 3 নাম্বার ব্রঙ্কোডায়ালেটর। 4 নাম্বার সার্জারি, লোবেক্টমি। না, লোবেক্টমি বলার দরকার নাই, কারণ অনেক সময় তো সেগমেন্টেক্টমি করে, লোবেক্টমি করে, তুমি সার্জারি বললে হবে। হ্যাঁ, বা সার্জারি লিখে একটা টান দিয়ে একটা লোবেক্টমি, একটা অবলিক দিয়ে সেগমেন্টেক্টমি এভাবে লিখলা, ঠিক আছে। আর যদি 5 বলে তাহলে কি বললো আমিনুল স্যার? যদি 5টা বলতো তাহলে আরেকটা কি দিতে পারতা? স্টেরয়েড। এখন কি স্টেরয়েড বলবা সেটা, নাকি অ্যান্টি ইনফ্লামেটরি একটা গ্রুপ বলবা? গ্রুপ হিসাবে বলবা অ্যান্টি ইনফ্লামেটরি। স্টেরয়েডটা আমরা এখানে দেই অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে। হ্যাঁ, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে শুধু স্টেরয়েডই না, আরো অনেক ড্রাগই ব্যবহার করা যায়। তো 5 নাম্বার দিলে তুমি 5 নাম্বারটা অ্যান্টি ইনফ্লামেটরি বলতে পারতা। হ্যাঁ জি ম্যাডাম জি। আচ্ছা, আবার 6 নাম্বার দিলে আরো কিছু বলা যায়, যে জেনারেল কিছু ম্যানেজমেন্ট, তাই না? নিউট্রিশন আপগ্রেড করা, ভ্যাকসিন দেওয়া, তার হচ্ছে কিছু ব্রিদিং এক্সারসাইজ করা, এগুলো সব ফিজিওথেরাপির মধ্যে আসে। তো এরকম ভাবে তোমাকে যত পয়েন্ট বাড়াবে তুমিও ওভাবে পয়েন্ট বাড়াতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মানে মোস্ট কমন গুলো আগে লিখে তারপরে যদি কোনো 7 নাম্বার বলে তাহলে বলবো যে ম্যানেজমেন্ট অফ এক্সাজারবেশন, সেটাও একটা ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে তুমি এইভাবে তুমি যাবা। তোমাকে সবসময় যে 4টা দেওয়া হবে তা না, হয়তো দেখা গেল যে 8টা ম্যানেজমেন্ট দিল এবং প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। একটা কমন ভুল হয় যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের মধ্যে অনেক সময় হয় কি ওষুধের নাম লিখে দিয়ে চলে আসে, এজিথ্রোমাইসিন, তারপরে ধরো যে সালবুটামল, এটা এই নামটা লিখে দিয়ে আসা যাবে না। ইউ জাস্ট মেক আপ দ্য পয়েন্টস। ওই পয়েন্টের আন্ডারে আবার অনেক কিছু আছে, আবার ডিটেইলস লিখতে যাব না। তোমাকে বলতে 4 প্রিন্সিপাল, তুমি একদম প্রিন্সিপাল হইতেই যেটা যে হেনা যেটা বললো যে ইউ রাইট ফিজিওথেরাপি উইথ পস্চুরাল ফিজিওথেরাপি অবলিক পস্চুরাল ড্রেনেজ, ফিজিওথেরাপি উইথ পস্চুরাল ড্রেনেজ, রাইট অ্যান্টিবায়োটিক, রাইট ব্রঙ্কোডাইলেটর। এখানে লাভা লামা আলাদা নাম লেখার দরকার নাই। ইউ রাইট সার্জারি, তারপরে ট্রিটমেন্ট অফ এক্সাজারবেশন, তারপরে জেনারেল ম্যানেজমেন্ট। না, যে কোনো ম্যানেজমেন্ট প্রিন্সিপালের মধ্যে তুমি একটা মনে রাখবা যে জেনারেল ম্যানেজমেন্ট, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট, আরেকটা ফিজিওথেরাপি। এরপরে স্যার আমি ম্যানেজমেন্টে আছে। হ্যাঁ বলো স্যার, আমার একটু কনফিউশন আছে স্যার। আমি যেহেতু এই সুযোগ হয়েছে স্যার, আমি একটু জেনে নিই স্যার। এই পোস্টুরাল ড্রেনেজটা স্যার আমরা তো হচ্ছে পেশেন্টের যে সাইডে ব্রঙ্কিটিস ওই সাইডটা স্যার উপরে রেখে স্যার হচ্ছে এটা করি স্যার। আমরা তাহলে এটা আরেকদিন আলোচনা করব। ব্রঙ্কিটিস যখন আমরা করব তখন আলোচনা করব। ওকে স্যার। জি স্যার। আমাদের পোস্টুরাল ড্রেনেজের টেকনিক জিজ্ঞেস করার বা অ্যাসেস করার মতো কোনো স্কোপ নাই। আমরা যখন ব্রঙ্কিটিস পড়ব আমরা তখন ওইটার মানে ছবি সহ আমরা তখন আলোচনা করব। এখন ছবি ছাড়া আসলে বললো সেটা বোঝাটা কঠিন হবে। জি স্যার। আচ্ছা, তাহলে কে আছো? আমাদের শাহিন আছো? জি স্যার। হ্যাঁ তুমি বলো সর্বশেষ প্রশ্নটা। Patient develop leg edema, right to likely causes. স্যার একটা হচ্ছে কর পালমোনাল স্যার, রাইট হার্ট ফেলিয়ার যদি হয়, রাইট হার্ট ফেলিয়ার হয়ে কর পালমোনাল হবে, যে কোনো রেসপিরেটরি ডিজিজ, ক্রনিক রেসপিরেটরি হতে পারে। ভেরি গুড। আর কিছু? আর একটা স্যার ব্রঙ্কিটিস পেশেন্টের যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে স্যার। হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম, অ্যামাইলোইডোসিস কিভাবে হবে? মাঝখানে কি ঘটনা ঘটবে যে নেফ্রোটিক সিনড্রোম হবে? ডাইরেক্টলি নেফ্রোটিক সিনড্রোম হবে না। হ্যাঁ বলো শাহিন, যেটা বলতে যাচ্ছিলে সেটা বলো। হ্যাঁ বলতেছিল। আচ্ছা স্যার অ্যামাইলোইডোসিস স্যার। ইয়েস, অ্যামাইলোইডোসিস। তাহলে তুমি নেফ্রোটিক সিনড্রোম সরাসরি না বলে বলবো যে অ্যামাইলোইডোসিস বা অ্যামাইলোইডোসিস, তারপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে নেফ্রোটিক সিনড্রোম। শুধু নেফ্রোটিক সিনড্রোম বললে হবে কি ওইখানে তোমার মিলবে না তোমার অ্যানসারের সঙ্গে। তুমি ঠিকই ব্যাপারটা বুঝছো যে একটা ক্রনিক কন্ডিশন, ইট মে কজ নেফ্রোটিক সিনড্রোম ভায়া অ্যামাইলোইডোসিস, কিন্তু ওই ভায়াটা না লিখলেই হবে কি তুমি জেনেও তুমি এখানে নাম্বারটা মানে পাবা না।
এখন এখানে এই কোশ্চেনের বাইরেও ব্রঙ্কিটিসিসে তোমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি চাইল্ডহুড কি কি হিস্ট্রি নিবা, ধরো যে একটা শিশুবেলায় কি হলে এরকম ইয়ং বা ওল্ডার এজে গিয়ে এরকম ব্রঙ্কিটিসিস থাকতে পারে, তুমি ডেফিনেটলি একটা লং কেসে আমরা সব পেশেন্টকেই জিজ্ঞেস করব, ব্রঙ্কিটিসিসে আরো বেশি করে জিজ্ঞেস করি যে আপনার চাইল্ডহুডে এই হিস্ট্রি আছে কিনা, এই সমস্যা ছিল কিনা, সেটা কি জিজ্ঞেস করবা? শাহিন তুমি নিজেই বলো, তুমি কি বলো? স্যার হাম, হুপিং কাফ এগুলোর কোনো হিস্ট্রি আছে কিনা, টিউবারকুলোসিসের কোনো হিস্ট্রি ছিল কিনা মানে চাইল্ডহুডে, আর ফরেন বডি ইনফেকশনের কোনো হিস্ট্রি ছিল কিনা। হ্যাঁ, মানে হাম মানে কি, মানে মিজেলস। মিজেলস, হ্যাঁ মিজেলস। তাহলে আমরা মিজেলস, তারপরে হুপিং কাফ, কাফ, তারপরে টিউবারকুলোসিস, প্রাইমারি চাইল্ডহুড টিউবারকুলোসিস, জি স্যার, আর স্যার ফরেন বডি ইনফেকশন। ভেরি গুড। তারপরেও যদি আরো বেশি চাই, ইউসে চাইল্ডহুড ইনফেকশন, চাইল্ডহুড নিউমোনিয়া, বিশেষ করে যদি মিজেলস এবং হুপিং কাফ জনিত মানে প্রবলেম এখান থেকে নিউমোনিয়াটা হয় স্যার, তাহলে ব্রঙ্কিটিসটা বেশি হয়। এছাড়াও এনি কাইন্ড অফ নিউমোনিয়া, ধরো স্টেফিলোকক্কাল নিউমোনিয়া, সেটা আসলে প্রপারলি ট্রিট হয় নাই, আইডিয়াল অ্যান্টিবায়োটিক সে পায় নাই, তখন কিন্তু তার ব্রঙ্কিটিসিস হতে পারে বড় হলে। তাহলে চাইল্ডহুড মিজেলস, চাইল্ডহুড হুপিং কাফ, চাইল্ডহুড টিউবারকুলোসিস, মানে চাইল্ডহুড টিউবারকুলোসিস না, মানে হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, তারপরে ফরেন বডি। হ্যাঁ, চাইল্ডহুড ফরেন বডি লিখলে আবার হবে না, ফরেন বডি তো ফরেন বডি, বড়দেরও ফরেন বডি হতে পারে। হ্যাঁ, ফরেন বডি, নট চাইল্ডহুড ফরেন বডি। তারপর হলো এনি চাইল্ডহুড নিউমোনিয়া, ছোটবেলা থেকে যদি নিউমোনিয়া হয়, তাহলে এইভাবে তোমাকে কিন্তু অন্যভাবে প্রশ্ন দিতে পারে। স্যার লাস্টের কোশ্চেনে স্যার যদি কেউ যদি হচ্ছে স্যার ইয়েলো নেইল সিনড্রোম লেখে, সেটা কি অ্যাকসেপ্টেড হবে? মানে কি নাম্বার স্যার লাস্টের কোশ্চেন, যে পেশেন্ট ডেভেলপ লেগ ইডিমা, স্যার যদি কেউ ইয়েলো নেইল সিনড্রোম এটা লেখে তাহলে কি অ্যাকসেপ্টেড হবে? মানে ইয়েলো নেইল সিনড্রোমে তোমার ওই সাথে ইয়েলো নেইল সিনড্রোমে আবার প্লুরাল ইফিউশন থাকে সাথে, এখানে কিন্তু প্লুরাল ইফিউশন নাই। প্লুরাল ইফিউশন থাকে না ইয়েলো নেইল সিনড্রোমে? জি স্যার, মানে ব্রঙ্কিটিসিস, তারপরে হচ্ছে স্যার ওই যে লেগ ইডিমা, তারপরে স্যার হচ্ছে ইয়েলোইশ নেইল, মানে স্যার পড়ছিলাম আগে স্যার, মানে মনে পড়লো এই জন্য। তারপরে নেইল ইয়েলো, ওদিকে তুমি কমন প্যাটার্নের দিকে থাকো, যেমন কি অ্যামাইলোডোসিসটা কমনলি হয় বা কমনলি জানতে চায়, যেহেতু দুইটা দেয়া আছে, বেশি দিলে তুমি ওইটা দিতে পারো। তারপরে তোমার সিসিএফটা তো এক নম্বরে দিতেই হবে। আর ইয়েলো নেইল সিনড্রোমে তোমার আরো কিছু চেস্ট এক্সেতে ব্রঙ্কিটিসিস ছাড়াও আরো কিছু পয়েন্ট থাকে, সেজন্য তুমি জাস্ট দুইটা দিলে ইয়েলো নেইলটা না দিলেই ভালো হবে। জি স্যার, জি স্যার। আর ইয়েলো নেইলে প্লুরাল ইফিউশন হতে পারে। জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি প্রশ্ন করে যে 6টা সিম্পটম, হ্যাঁ সাইফুর তুমি বলো 6টা সিম্পটম বলো এই পেশেন্ট যেটা প্রেজেন্ট করতে পারে। স্যার পেশেন্টের হচ্ছে ক্রনিক লং স্ট্যান্ডিং স্যার প্রোডাক্টিভ কাফ স্যার থাকতে পারে, স্যার পেশেন্টের ফিভার থাকতে পারে, স্যার পেশেন্টের হচ্ছে স্যার যে লেগ ইডিমা থাকতে পারে স্যার, স্যার পেশেন্টের হচ্ছে হেমোপ্টাইসিস থাকতে পারে। লেগ ইডিমা তো আসলে ওটা যদিও সিম্পটম হিসেবে পেশেন্ট ব্রঙ্কিটিসের পেশেন্ট লেগ ইডিমা আমার পা ফুলে গেছে ওইটা নিয়ে আসবেন, ওটা এসে সাইন হিসেবেই রাখো, যেহেতু আমাদের মজুদে আমাদের রিজার্ভে অনেক সিম্পটম আছে। তো তুমি বলো কাফ, তারপরে কি বললা? স্পুটাম প্রোডাকশন। কাফ একটা সিম্পটম, স্পুটাম প্রোডাকশন আরেকটা সিম্পটম, এই দুইটা হয়ে গেল। তারপরে স্যার ফিভার থাকতে পারে, পেশেন্টের ফিভার। তারপর যদি ফিভার বলি, তুমি ফিভারের সাথে আদার যে জেনারেলাইজ কন্ডিশন গুলি সব বলে ফেলো, ফিভার, ওয়েট লস, মেলেক্সিয়া, তাই না? ওইগুলি সব এক লাইনে বলে ফেলো, মানে জেনারেল ক্লাবিং তিনটা। তারপরে 4 নাম্বার ক্লাবিং হলে কিন্তু আবার সাইন হয়ে যাবে, সাইন হয়ে যাবে। হ্যাঁ সিম্পটম বলতে হবে। স্যার কাফিং আপ ব্লাড স্যার এসে বলবে না যে স্যার আমার তো ক্লাবিং হয়েছে এখন কি করা? জি স্যার, সাইন স্যার। বরং তুমি যদি বলো যে কি ব্যাপার আপনার আঙ্গুল নখ এরকম কেন, না না এই আমার তো এরকমই, সে কারণে সে তো এটা এত গ্রাজুয়ালি হয়েছে, ওর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। স্যার কাফিং আপ ব্লাড স্যার, মানে কাফিং আপ ব্লাড, হিমোপ্টাইসিস, হ্যাঁ হিমোপ্টাইসিস হতে পারে। আর কোনো কিছু? স্যার হচ্ছে শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে। রেসপিরেটরি সিম্পটম গুলি তো আলটিমেটলি সব বললেই হয়ে যাচ্ছে। আর কোনো কিছু? স্যার হচ্ছে আর চেস্ট পেইন থাকতে পারে স্যার, হচ্ছে যদি স্যার মানে প্লাল ইনভলভমেন্ট হয় বা হচ্ছে নিউমোথোরাক্স যদি হয় সেটা সেক্ষেত্রেও এক্সপ্লেইন করা যায়। চেস্ট পেইন প্লুরাইটিস হয়, যদি পুরা পেরিফেরাল হয় তাহলে তোমার প্লুরাইটিস হয়ে প্লুরাইটিক চেস্ট পেইন হতে পারে।
প্লুরেটিক চেস্ট পেইন। এমনি পুরো ইনভলভ না করলে তোমার চেস্ট পেইন হওয়ার কথা না। আর কোনো কিছু? তোরা আরো বলো, আরেকটা বলো। স্যার ফাউল স্মেল আসতে পারে স্যার, মানে ফাউল স্মেল। এটা কিন্তু ডেভিডসনের বক্স আছে কিন্তু, হেলিটোসিস, তাই না? হ্যালিটোসিস। ডেভিডসন মানে রেসপিরেটরি সবগুলি সিম্পটম লাগাই দিবা, কাফ, স্পুটাম, হিমোপ্টাইসিস, ইভেন হুইজও কিন্তু হতে পারে। তোমার ধরো যে আরেকটা চাইলো, হুইজ হইতে পারে না, এটা তো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অথবা ব্রঙ্কিটিস অনেক সময় অ্যাসোসিয়েটেড অ্যাজমা থাকে, তো তার হুইজ হতে পারে। সুতরাং এখানে যদি বলে 7টা সিম্পটম দেখো, তোমারও কিন্তু সেটা কি বলা যায়, তোমাকে 1 বাই 1 সবগুলি লিখতে হবে। তাহলে যে কোনো ইনভেস্টিগেশনে, যেমন তুমি বললা যে জেনারেল যে কোনো ধরো যে ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজমেন্ট একটা, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট একটা, সার্জিক্যাল ম্যানেজমেন্ট একটা, দেন ফিজিওথেরাপির ম্যানেজমেন্ট একটা, আর একটু সাইকিয়াট্রিক ম্যানেজমেন্ট একটা, তাই না? এই যে এই কয়েকটা পয়েন্ট যদি রাখো, তাহলেই কিন্তু তোমার পয়েন্ট যতই বলুক না কেন, তুমি প্রতিটা থেকে একটা একটা নিয়ে তুমি বলে দিতে পারবা, যে সবকিছু তোমার ভান্ডার শেষ, তাই না? যে আমি আর তাকে লিখবো পেইন ম্যানেজমেন্ট, আমি আর তাকে কি লিখবো? তখন বলো যে তাকে একটু সিম্পেথি দেখাও, একটু এমপ্যাথি দেখাও, একটু কম্প্যাশন দেখাও। দিস ইজ পার্ট অফ ট্রিটমেন্ট। সেটাও তুমি 7টা লেখার পর বলতেছো যে আমার রিজার্ভ শেষ হয়ে গেছে, কিন্তু দেখা গেল যে তুমি ওই কম্পোনেন্টটা, যে একটা মানুষের মানবিক কিছু চিকিৎসার ব্যাপার থাকে, হ্যাঁ, তাকে কাউন্সিলিং এর একটা ব্যাপার থাকে, তাই না? এটা যদি বলে ম্যানেজমেন্ট বলো, তুমি সব বলে যে শেষ হয়ে গেছে, চাইছে 10টা, আমি পারছি 9টা, এন্ড দেন ইউ রাইট কম্প্যাশন টু দ্য পেশেন্ট, তাই না? পেশেন্টের দূর থেকেই কম্প্যাশন, মানে এই নয় যে মাথায় হাত দিয়ে হাত বুলাতে হবে, তুমি পারবা না সেটা, দূর থেকেও তাকে একটু সহানুভূতি দেখানো যায়, এটাও পার্ট অফ ট্রিটমেন্ট। তাহলে এইভাবেই তোমাকে সবকিছু ম্যানেজ করতে হবে। ইউ জেনারেল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, মানে ড্রাগ ম্যানেজমেন্ট, ফিজিওথেরাপি, তারপরে সার্জারি, এন্ড দেন একটা হিউম্যানিটেরিয়ান ম্যানেজমেন্ট। আচ্ছা, মানে মানবতার ম্যানেজমেন্ট আর কি, সেটাও কিন্তু নাম্বার পাবা। সার্জারি লিখলো 1 পাবা, ওইটার জন্য 1 পাবা, সুতরাং সেটাকে তুমি আন্ডার এস্টিমেট করবা না। আচ্ছা, তারপরে হেনা তুমি কিছু বলবো? আমরা আরেকটু এক্সে দেখবো পরে। এই রিলেভেন্ট আর কিছু বলতে চাচ্ছ? না, সব তো আলাপ করা হয়েছে, আর নেক্সট আলাপ করেন। এটা তো দেখলা, এই যে দেখছো, এটা ওইটা হচ্ছে সিস্টিক ব্রঙ্কিটিস, এইটা তোমার কারো স্মৃতিতে কি ভাসে? এটা কিন্তু এই যে আমরা 315 নম্বরের থেকে তুলছিলাম, আমরা তো যখন আগে ওই যে মর্নিং সেশন হতো, এখন তো তোমরা যারা রেসিডেন্ট নিউ এবং হ্যাঁ পুরাতন যারা, ওরা তো কিছুদিন পেয়েছে, তোমরা তো পাওনি। আমরা প্রতিদিন সকাল 9:30টায় একসাথে বসতাম সবাই মিলে, আগের দিনের পেশেন্টদের উপর একটা লং কেস হতো, আর সবগুলি পেশেন্ট আমরা শর্ট কেস হিসেবে ডিসকাস করতাম। কিন্তু এখন তো পেশেন্টই নাই, আর বসারও কোনো স্কোপ নাই, সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে যে কোনো ভাবেই হোক, নট পসিবল। তো ওই সময়ের একটা এক্সরে, এটা কি আমাদের ফেজ বির কারো মনে আছে? জি স্যার, একটা পেশেন্ট ছিল লিন এন্ড থিন একদম, ছেলেটা তারপরে সুস্থ হয়ে গেছিল 315 থেকে। কি ছিল এটা ডায়াগনোসিস? স্যার আমরা তো সব কিছুই, বাইলেটারাল ব্রঙ্কিটিস ছিল, কিন্তু সিস্টিক ফাইব্রোসিস এস্টাবলিশড করার চেষ্টা করা হয়েছিল, তো ডায়াগনোসিস হয়নি তখন। এরকম ছিল এক্সরেটা? আর টিপিক্যাল ফিচার ছিল স্যার। টিপিক্যাল ওইটা ছিল। আচ্ছা, এই পেশেন্টটা ভর্তি ছিল তোমার 307-এ, তুমি ছিলা কিনা তখন আমি মনে করতে পারতেছি না, মনে হয় তুমি ছিলা না। শারমিন আফরোজ তো এই পেশেন্টকে ডিল করছে, পরে গাইনিতে ট্রান্সফার করে দেওয়া হলো 503-এ। এটা শারমিন জিজ্ঞেস করলাম যে মনে আছে কিনা তোমাদের? শারমিন, জি ম্যাডাম, শারমিন তোমার মনে থাকার কথা, এই যে তুমি দৌড়াদৌড়ি করছো এই পেশেন্ট নিয়ে। হ্যাঁ, তাহলে ম্যাডাম শুনতে পাইনি কোন পেশেন্টটা? এই পেশেন্টটা আউটডোর থেকে ভর্তি দিয়েছিল, এরকম একটা সিটি দেখে তোমার জুলিয়া, তারপরে তোমার আন্ডারে ভর্তি দিয়েছিল, মানে তোমার 307-এ। তারপরে তার লোয়ার অ্যাবডোমেনের একটা মাস ছিল, সম্ভবত আউটডোর থেকে আমিনুল স্যারের সাথে যোগাযোগ করে জুলিয়া ভর্তি দিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার আমিনুল স্যার ভর্তি দিয়েছিল তোমার 307-এ। হ্যাঁ, লোয়ার অ্যাবডোমেনে একটা মাস লিশন ছিল, আর সিটিটা এরকম ছিল। জি ম্যাডাম, হ্যাঁ। তুমি তো ওই যে 5 নাম্বার বেডে ভর্তি ছিল পেশেন্টার, হচ্ছে যে মানে
ইয়ে ছিল, ওভারিয়ান সম্ভবত টিউমার ছিল, হ্যাঁ পরে তো ট্রান্সফার হ্যাঁ হয়ে যায় হ্যাঁ একটু তুমি মিডল এজ ফিমেল। হুম ওই আমি ওই শুনতে পাই তুমি না, কি স্ক্রিন দেখতে পাচ্ছ? নেটওয়ার্ক স্ক্রিনে যে প্রবলেম একটা করতেছে। ইমেজ আছে ওটা দেখতে পাচ্ছ? জি জি স্যার। দেখতে পাচ্ছ? ওইটাই কিন্তু ওই পেশেন্টের সিটি স্ক্যানই এটা। এখন কি আচ্ছা মনে আচ্ছা জি পড়ছে যে স্যার। সেটা এইটা নিয়ে যে নাড়াচাড়া স্যার আমার করছিলাম? মনে আছে স্যার, আমি শুনতে পাই নাই, মানে মাঝে শুনতে পাই নাই। আচ্ছা, শোনা যাচ্ছিল না। তুমি কিন্তু এই রিলেভেন্ট একটা মানে কিছু ইমেজ শেয়ারও করছিলে আমাদের গ্রুপে, ওটা মনে আছে? তুমি একটা জি স্যার, ওই পাবলিকেশন রোগীটা আমাদের হ্যাঁ 5 নাম্বার বেডে ছিল আমাদের ফিমেলে। হ্যাঁ, একদম হুবাহুব এরকম। তুমি আবার কিছু ইমেজ একটা লিংক দিছিলা সম্ভবত আমাদের গ্রুপে। এবং জি যে স্যার। এবং আমাদের প্রথম থেকেই কিন্তু চিন্তা ছিল যে এই দিস ইজ নট ব্রঙ্কিকটিসিস, এটা কিন্তু সিস্টিক ব্রঙ্কিকটিসিস এটা মেটাস্টেসিস ডিরিতে আসবে যে সিস্টিক মেটাস্টেসিস কিনা, সিস্টিক মেটাস্টেসিস কিনা, এবং এট দ্য এন্ড শেষ পর্যন্ত কিন্তু ওটা সিস্টিক মেটাস্টেসিসই, মানে সেটা ওভারিয়ান কার্সিনোমা ডায়াগনোসিস হয়েছিল, তাই না? জি স্যার। আচ্ছা, ওটা পরে আবার পরে আমরা আমাদের ওই কাছ যে থেকে গাইনোকোলজিক্যাল অনকোলজিতে ট্রান্সফার করছিলাম। হ্যাঁ, এবং আমাদের কাছ থেকে লেখাই নিছে, ওনারাও কনফিউজড যে আপনি বনসই দেন যে এটা ব্রঙ্কিকটিসিস না। ওইরকম একটা ফাইল নিয়ে আসছিল একবার 315-তে। পরে আমি লিখে দিছিলাম যে আমরা শিওর যে এটা ব্রঙ্কিকটিসিস না, আপনি এই নিয়ে শিওর থাকতে পারেন। তারপরে গাইনি এটাকে অ্যাকসেপ্ট করছে, কারণ আসলে এটা একটা কনফিউজিং, একদম ব্রঙ্কিকটিসিসের মতো লাগে। এবং তা বললো সমস্যা নাই, বলাও যাবে যে ব্রঙ্কিকটিসিস, কিন্তু আমরা যেহেতু পেশেন্টের হিস্ট্রি জানতাম সেই জন্য আমরা এটাকে ব্রঙ্কিক, এবং পেশেন্টের কোনো কাশিও নাই, তার কোনো প্রোডাক্টিভ স্পুটামও নাই, যদিও সিটি স্ক্যান অনেক কিছু, বাট আমাদের ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম মুহূর্ত থেকেই আমাদের কিন্তু মাথায় ঢুকছিল যে দিস ইজ সিস্টিক ব্রঙ্কিকটিসিস। এবং তারপর তুমিও আরেকটা লিংক পাঠানোর পরে আমরা আরেকটু কনফার্ম হয়ে গেছি যে না, এটা একদম এরকমই সিস্টিক ব্রঙ্কিকটিসিস এইভাবে প্রেজেন্ট করতে পারে। এবং আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের মানে ওই পেশেন্টের জন্য না, আমরা থিওরিটিক্যালি করতে পারতাম বা পারি, সেটা হলো কি, এরকম ফাইন্ডিং নিয়ে আসলে একটা ব্রঙ্কিকটিসিস, আরেকটা সিস্টিক মেটাস্টেসিস, আর কি করতে পারি, আরেকটা চিন্তা, ধরো পেশেন্টের আমি কোনো সেপটিক এমবোলাই হইতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে। কি এমবোলাই? সেপটিক এমবোলাই। সেপটিক এমবোলাই হতে পারে। এইটা হলো যে সেপটিক এমবোলাইয়ের ফিচার। তাহলে আমাদের এটা হলো যে রিয়েল লাইফের সেপটিক এমবোলাই। তাহলে আমরা যদি এরকম ফিচার পাই, এইরকম ফিচার পেলে আমরা ব্রঙ্কিকটিসিস চিন্তা করব। আর যদি বলে যে রাইট টু রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ইউ সে সিস্টিক মেটাস্টেসিস, ইউ সে সেপটিক এমবোলাই, তাই না? এই ব্যাপারগুলি আমাদের বিশেষ করে ফেজ এ তে তো দিতে পারে, আর ফেজ বি এর জন্য অথবা ফেজ ওয়াই এর জন্য। শারমিন সুলতানা, তোমাকে ফেজ ওয়াই কিন্তু নাম দিচ্ছি, বুঝছো? আচ্ছা, তাহলে ফেজ বি, ফেজ ওয়াই এইগুলিতে সবসময় তোমার এটা তোমাকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাবে। ভাইবাতে হলো বলে যে ইউসে এরকম। স্যার ওয়াই কেন স্যার? হ্যাঁ বলো। মানে ওয়াই কেন স্যার? ফেজ ওয়াই মানে কি স্যার? মানে একটা নাম ভাইয়া এ হচ্ছে সবচেয়ে ছোট, তারপর হচ্ছে বি, আর মোস্ট হচ্ছে গিয়ে আরেকটু এক্সপার্ট হচ্ছে ফেজ ওয়াই। স্যার তাহলে আমরা তো এ বি এর পরে সি রাখতে পারি স্যার, যেহেতু কোর্স আছে স্যার। হ্যাঁ স্যার, সি রাখা যায়। সি রাখা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, সি, এ বি সি। আচ্ছা তাহলে ফেজ সি। আচ্ছা, তাহলে আমরা তাহলে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস জানলাম। আর কোনো এই রিলেটেড কোনো প্রশ্ন? স্যার আমি একটা শেয়ার করতে চাই কিছু। করো স্যার। এটা আমি বিশেষ করে ফেজ এ দের জন্য শেয়ার করতে চাচ্ছি, যেহেতু ওরা পরীক্ষা হবে ওদের। আমি যখন কোর্সে ছিলাম, এফসিপিএস কোর্সে ঢাকা মেডিকেলে, তখন প্রতিদিনই তো ওরিয়েন্টেশনে কেস প্রেজেন্টেশন করা হতো। আমি তো তখন রেসপিরেটরি থেকে জাস্ট কোর্সে গিয়েছি। তো ওই টাইমে অনুপ স্যার আসছিলেন একদিন, তো আমাকে ডাক দিচ্ছেন কেস প্রেজেন্ট করার জন্য। তো পেশেন্টটা ছিল জাস্ট মিডল এজ 40 ইয়ার মেল, হার্ট মানে দেখা যাচ্ছে দূর থেকে যে কনজেস্টিভ হার্ট ফেলিওরের পেশেন্ট।
তো যখন ওই টাইমে তো একদম সব মানুষজন সামনে জাস্ট দেখা যায় যে 10 মিনিটের ভিতরে হিস্ট্রি নিয়ে সবার সামনে রেডি করতে হয়। তো যে দূর থেকে মানে হিস্ট্রি নিয়ে তখনও বোঝা যাচ্ছিল না যে কোনো স্মোকিং হিস্ট্রি নাই, কোনো কিছুই নাই। তারপরে হিস্ট্রি নিতে নিতে লাস্ট অফ অল যখন এক্সামিনেশন করতে গেলাম, এক্সামিনেশন করতে যেয়ে দেখি যে তার চেস্টে একদমই ব্রঙ্কিকটেসিসের ফিচার কিন্তু অত টিপিক্যাল ভালো বোঝা যাচ্ছে না, এক সাইডে বেশি। তো এই ব্রঙ্কিকটেসিসের পেশেন্ট যে লং স্ট্যান্ডিং থাকলে তারপরে তার হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে, যে আমিনুল স্যার একটু আগে বললো যে হিস্ট্রি নিতে হবে চাইল্ডহুড ইনফেকশন আছে কিনা। যখন আমি কোনো কিছুই পাচ্ছি না, পেয়ে গেলাম তার চেস্টে ব্রঙ্কিকটেসিসের ফিচার, তখন কিন্তু তার আরো অনেক হিস্ট্রি নেয়ার এখানে অপশন চলে আসে, কারণ এগুলো হিস্ট্রিতে তখন বলতে হবে। সেজন্য এটা ওদের ব্যাড লাক যে এখন ওয়ার্ডে কেস দেখতে পারতেছে না, কিন্তু এই যে ব্রঙ্কিকটেসিসের ক্লিনিক্যাল যে ফাইন্ডিংস মানে কানটাকে খুবই শার্প করে রেসপিরেটরি এক্সামিনেশন করাটা, এটা অনেক প্র্যাকটিস করতে হয় আর কি। তো ওদের এটা একটা লার্নিং যে ব্রঙ্কিকটেসিস থেকে যে এই টাইপের কেস আসতে পারে লং কেসে। হ্যাঁ, অনেক মানে হার্ট এবং লাং তো কাছাকাছি, একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে, বিশেষ করে লাং হার্টকে বেশি ইনফ্লুয়েন্স করে। লাং যখনই রেসপিরেটরিতে কোনো প্রবলেম হবে, once upon a time patient will develop pulmonary hypertension and patient will develop বিশেষ করে রাইট হার্ট ফেলিউর সে develop। আর যখনই স্যারের কাছে ওইটা বললাম যে ওয়ান অফ দা কজ যে ব্রঙ্কিকটেসিসের জন্য এটা হতে পারে, তখনই তো স্যাররা এটা নিয়ে অনেক কোশ্চেন করতে থাকে যে কেন এটা হলো, কেন রাইট হার্ট ফেলিউর হলো, ব্রঙ্কিকটেসিসের জন্য কেন হলো, হোয়াই নট যে এটা আদার কোনো রেসপিরেটরি ডিজিজ। তখন একদম টোটাল কোশ্চেনের পর কোশ্চেন শুরু করে স্যাররা। সেজন্য এইগুলো ওরা যে অস্পিতে দেখতেছে মানে ক্লিনিক্যালিও পরে যখন কেস দেখবে এটা খুব ভালো করে এক্সারসাইজ করতে হবে আর কি। তাহলে আর কারো কোনো মন্তব্য আছে? ফেজ বি থেকে কারো কোনো মন্তব্য? কারো কোনো? আর তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা তাহলে শেষ করে ফেলবো আর কি। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে সিগনেট রিং আর রিং লাইক শ্যাডো স্যার, এটা মানে পার্থক্যটা স্যার একটু বুঝতে পারতেছি না। মানে সিগনেট রিং আমরা তোমার এখানে তো নাই, আমরা যখন সিটি স্ক্যান করব তখন দেখাবো সিগনেট রিং। সিগনেট রিং আর কিছুই না, তোমার ব্রঙ্কাসটা ডাইলেটেড হয়ে গেল, তো ওই ডাইলেটেড ব্রঙ্কাসের মাথায় যে ওই ভেসেলটাও ডাইলেটেড হয়, সেজন্য এটা আসলে একটা আংটির মতো লাগে আর কি সিগনেট রিং। ব্রঙ্কাসটা হলো যে আংটির মূল সার্কেলটা, আর আংটির মাথায় যে একটা টুপির মতো থাকে, হ্যাঁ ওইটা হলো যে তোমার ভেসেলটা। এই দুইটা মিলে মনে হবে যেন একটা পরার মতো আংটি। ওইটা আমাদের কাছে সিটি স্ক্যান আছে, আমরা যখন সিটি স্ক্যান করব বা আইএলডি, যখন তোমাদের তো আইএলডি ওই দিন এমনি ডিসকাস করছি, যখন আইএলডি কিছু সিটি স্ক্যান দেখাবো তখন ইন কম্পারিজন কেমন হয় ব্রঙ্কিকটেসিসের সাথে একটা আছে, আমরা দেখাবো সেটা। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কারোর কোনো প্রশ্ন না থাকলে হেনা তুমি সমাপনী বক্তব্য দাও। স্যার কি আছেন? স্যার? হ্যাঁ স্যার আছে, স্যার আছেন। আচ্ছা, তো হেনা বলো, তারপরে স্যার লাস্ট বলবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমিনুল ভাই। আজকে তো কালকের কন্টিনিউশন অনুযায়ী আজকে একটা এনসিস্টেড নিউমোথোরাক্স ওরা চিনে রাখলো এরকম। তাহলে তোমরা যখন চেস্ট এক্সরে দেখবা এরকম কোনো টিবির এক্সরে, কোনো ব্রঙ্কিয়েক্টিসিসের এক্সরে, তখন আসলে সাথে একটু ছোট নিউমোথোরাক্স আছে কিনা খুঁজে দেখলে পরে ভালো। আর একটা হচ্ছে যে ব্রঙ্কিয়েক্টিসিস তো শর্ট কেস, লং কেস, অসপি সবকিছুর জন্যই খুব ইম্পর্টেন্ট। আর আমরা যেহেতু তোমাদেরকে এখন ওয়ার্ডে কোনো রোগী দেখাতে পারতেছি না, যখন একটা অসপি পড়া হয় সেই ডিজিজটা তোমরা আসলে কষ্ট করে একটু ডেভিডসন থেকে পড়ে নিও, তা না হলে তো তোমাদের এই 3 মাস শেষ হয়ে যাবে, তোমাদের এই রেসপিরেটরি কোর্সটা শেষ হবে না। যখনই অসপি যেই ডিজিজ দিবে, যেমন আজকে বাসায় তো আছো তোমরা, আজকে বাসায় এখন ব্রঙ্কিয়েক্টিসিসটা ডেভিডসন থেকে পড়ে নিও, সেইখানে যদি কিছু না বোঝো তখন আবার পরের ক্লাসে একটু কোয়েরি করতে পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে ওইটাই যে আমাদের এই যে স্মল নিউমোথোরাক্স, গতকাল যেরকম একদম অ্যাপেক্স টু বেস নিউমোথোরাক্স ছিল, সবসময় নিউমোথোরাক্স আমরা বলেছিলাম, গতকাল একটু তোমাদের ক্লু দিয়েছিলাম যে সবসময় এরকম নাও পেতে পারো, ছোটখাটো থাকতে পারে, সেটা যাতে মিস না হয় এটা। স্যার তাহলে আপনি সর্বশেষ কনক্লুডিং রিমার্ক।
স্যার স্যার স্যারকে তো দেখতেছি না আবার এখন। নাই ছিল, এতক্ষণ ছিল স্যার, এখন মনে হয় যে স্যার কোনো কাজে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করে দেন স্যার। আচ্ছা আমি তো এই আমাদের ফেজ বি নিউ ফেজ বি সাইমের কাছ থেকে কিছু শুনলাম না। সাইম যে আছে আমি অবশ্য টের পাই নেই, এখন দেখলাম যে সাইম আছে। সাইম তুমি কিছু বলো, কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো মন্তব্য থাকলে। আসসালামু আলাইকুম স্যার। আসলে আমাকে তো স্যার অবজারভার হিসেবে থাকতে বলছিলেন, আমি এখন অবজারভার হিসেবে আছি আর কি। আপনি তো না পার্টিসিপেন্টের অনুমতি দেন নাই স্যার। অ্যাক্টিভ কর্মী হিসেবে থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, নেক্সট দিন থেকে ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবো। গ্রুপের মধ্যে আসো না, অসপি যে পোস্ট করি সেটা কি দেখো? জি স্যার, দেখতে পাই। হ্যাঁ ওটা জি তুমি স্যার, সমাধান করবা, ঠিক আছে? নেক্সট ডে ঠিক থেকে আছে আমরা তোমাকে প্রশ্ন করব। ওকে, থ্যাংক ইউ স্যার। তোমাদের জন্য মানে ফেজ বি এবং ফেজ সি এর জন্য আমরা একটা বিশেষ ধরনের বক্স দিব, মানে একটু অ্যাডভান্সড বক্স দিব। একটা বক্স কিন্তু আমরা ক্রিয়েট করব অথবা আছে, সেখান থেকে তোমাদেরকে ডেলি জিজ্ঞেস করবো। ডেভিশনের বক্স তো লাগবেই, ডেভিশনের বক্স তো লাগবে, তারপরও ইন এডিশন তোমাদের আরো কিছু লাগবে। তো ঠিক আছে, সবাইকে তাহলে ধন্যবাদ। আর কারো কোনো মন্তব্য না থাকলে আমরা ফেজ এ থেকে, ফেজ এ এর আগের ব্যাচের কারোর মুখ থেকে আজকে কিছু শুনলাম না, কেউ একজন কিছু বলো। অনেকেই আসো দেখা যাচ্ছে। অ্যানসার তো স্যার আমি দিলাম প্রথমটা। আচ্ছা হ্যাঁ শরীফুল, কোনো প্রশ্ন আছে? না স্যার, অসুবিধা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ, আমরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।